গোলাম মাওলা রনি, সাম্প্রতিক সময়ে আমরা যে বর্বরতা, হানাহানি, অস্থিরতার তথ্য সর্বত্রই দেখছি, পথ হারাচ্ছে কি বাংলাদেশ? মানে আলটিমেটলি পথ তো অবশ্যই হারিয়ে ফেলেছে। এর কারণ হলো গণতন্ত্র প্রগতির যে চিরাচরিত পথ ছিল, সেই পথ থেকে এখন যেটা হয়ে গেছে সেটা হলো একে অপরকে ঠকানোর প্রবণতা। প্রত্যেকটা পক্ষই চাচ্ছে একে অপরকে ঠকানোর জন্য। ২ নম্বর হলো যে প্রতিপক্ষকে ভয় পাচ্ছে। সরকার যেমন রাজনৈতিক দলকে ভয় পাচ্ছে, রাজনৈতিক দলগুলো পরস্পরকে ভয় পাচ্ছে, ভীষণ রকম ভয় পাচ্ছে। তো এই ভয় থেকে কিন্তু দেখবেন যে সমস্ত আতঙ্ক শুরু হয়ে যায়। আতঙ্ক থেকে ঘৃণা, ঘৃণা থেকে আঘাত, এবং সেই আঘাত থেকে প্রতিঘাত, এবং এই সমস্ত কাজ করতে গিয়ে মানুষ যখন খুব অধৈর্য হয়ে পড়ে, ভীষণ রকম অধৈর্য, আমার খুব দ্রুত রেজাল্ট দরকার, তাড়াহুড়ো করতে থাকে। এখন যারা ক্ষমতায় আছেন তারা যেমন এখানে ক্ষমতায় থাকার জন্য খুব তাড়াহুড়ো করছেন, আর যারা ক্ষমতায় যাবেন তারাও ক্ষমতায় যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করছেন। আর যখন মানুষ তাড়াহুড়োর মধ্যে থাকে তখন সেখানে অনেক অঘটন ঘটে। এখন আপনি একজনকে খুব মারতে চান, খুব দ্রুত মারতে চান, তো অন্য সময় যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি নিষ্ঠুরভাবে মারবেন না। কিন্তু আপনি যদি খুব তাড়াহুড়ো করতে চান তাহলে এই যে পাথর দিয়ে যে আদিম কায়দায় মারা হলো, ঠিক এইভাবে মারতে হয়। ২ নম্বর হলো যে যখন স্বাভাবিক থাকে, একজন আর একজনের সঙ্গে যখন যথেষ্ট সময় থেকে প্রতিযোগিতা করে, তখন প্রতিযোগিতার ভাষা, আচরণ, কৃষ্টি এবং কালচার একরকম হয়। কিন্তু এখন যেভাবে হচ্ছে প্রতিযোগিতাগুলো অসম প্রতিযোগিতা হচ্ছে। এবং এখানে আপনি দেখেন এই মুহূর্তে বাংলাদেশে কতগুলো গুজব, সীমান্তে গুজব আছে, পাহাড়ি অঞ্চলে গুজব আছে, এই ঢাকা শহরে গুজব আছে। গুজব কিন্তু মানে মিথ্যার চেয়ে ভয়ঙ্কর, এর চেয়ে ভয়ঙ্কর কিছু আর নেই। মানে ভয় দেখানো, গুজব দেখিয়ে আপনি সর্বনাশ ঘটাতে পারেন। এবং যখন পরিস্থিতি স্বাভাবিক থাকে তখন একে অপরের প্রতি সম্মান জানানো হয়। এখন আমাদের যে সামাজিক মাধ্যম, সেই সামাজিক মাধ্যম কিন্তু সমাজের একটা দর্পণ। আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টেলিভিশন বা সংবাদপত্র, প্রথম আলো বা এইগুলো কিন্তু এখন আর সমাজের দর্পণ নয়। একটা সময় মনে করা হতো দর্পণ, কিন্তু এখন কিন্তু প্রথম আলো কয়জনে পড়ে বা টেলিভিশন কয়জন দেখে, কিন্তু ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সব জিনিসগুলো দেখতেছে। ফলে মানুষের রুচি, আভিজাত্য সব কিছু ওখানে ফুটে ওঠে। এই রাজনীতি নিয়ে, সমসাময়িক রাজনীতি নিয়ে, সেখানে যে অশ্লীলতা, অশ্রাব্যতা, অভব্যতা, অপসংস্কৃতি, হিংসা, দেশ, ক্রোধ যা কিছু ছড়িয়ে পড়ছে, এতে আপনি যেটা বললেন যে দেশ শুধু পথ হারাচ্ছে না, খাদের কিনারে নয়, এমন অতল গহ্বরে চলে যাচ্ছে। মানে একটা আলকাতরার গর্তের মধ্যে যদি একটা মানুষ পড়ে, তখন তাকে উঠানোর পরে আর মানুষ চেনা যায় না, এবং সে বেঁচে আছে কিনা। আলকাতরা যদি তার নাকের ভিতরে আলকাতরা ঢুকে যায়, মুখের ভিতরে আলকাতরা ঢুকে যায়, আপনি তাকে চিনতে পারবেন না। তবে কি আমরা স্বৈরাচারী রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যাচ্ছি, নাকি সেই সংস্কৃতি থেকে আজ অবধি আমরা বেরিয়ে হতে পারি? আপনাকে একটা জিনিস বলি যে সংস্কৃতি শব্দটা হলো জীবনের আলোকিত অংশ। সংস্কৃতিটা এখানে পজিটিভ অর্থে, এখানে অপসংস্কৃতি হবে। তো এখানে আসলে স্বৈরাচারের যে অপসংস্কৃতি, এ যাবৎকালে বাংলাদেশে কিংবা ইভেন হিটলারের জামানাতে আমি যতটুকু পড়েছি তার চেয়ে তো মন্দ অবস্থা এখন বিরাজ করছে। আপনি ধরুন একটা দলের প্রধান জনাব তারেক রহমান, তাকে কেন্দ্র করে যে সকল স্লোগান হচ্ছে, এইরকম অশ্লীল অশ্রাব্য স্লোগান কখন আপনি শুনেননি। অন্যদিকে আবার দেখুন, এই যে তারেক রহমানকে কেন্দ্র করে যে সকল স্লোগান দেওয়া হচ্ছে, এটা একেবারে বিএনপির অন্তরাত্মা ভেদ করে, বিএনপির যত দুর্বল জায়গা আছে সব জায়গাতে আঘাত করেছে। ফলে বিএনপি ক্ষোভে বিক্ষোভে আজকে পুরো ঢাকা শহর, সারা বাংলাদেশ কাঁপিয়ে ফেলেছে। কিন্তু কাঁপিয়ে যেটা হচ্ছে, বিএনপি ভুল করছে কি, তারা একটা পর এক পলিসিতে তাদের যে প্রতিপক্ষ, জামাত বলেন, এনসিপি বলেন, কিংবা এখানে চরমোনাই বলেন, তাদের সাথে পেরে উঠছে না। বিকজ তারা যা কিছু বলছে করছে ভেরি ম্যাটিকুলাসলি। এবং এখানে ধরেন যে স্লোগানটা তারেক রহমানকে নিয়ে দেওয়া হচ্ছে, ওটা তারা চিন্তা ভাবনা করে দিচ্ছে যেন তারেক রহমান এবং তার সাপোর্টাররা অপমানিত বোধ করেন, কষ্ট অনুভব করেন, এবং এই কথা কাউকে যেন বলতে না পারেন, আলোচনাগুলো যেন প্রকাশ্যে করতে না পারেন। দেখেন আমি আকার ইঙ্গিতে বলছি, আমি কিন্তু প্রকাশ্যে বলতে পারছি না। কিন্তু অন্যদিকে যখন দেখবেন আমাদের দেশে মানুষ যখন খুব বিপদগ্রস্ত হয়, বিব্রত হয়, তখন সে করে কি আইদার কাঁদে অথবা ইংরেজিতে কথা বলে। তো ইংরেজিতে কথা বলে, এখন আজকে দেখলাম যে বিএনপির পক্ষ থেকে একটা স্লোগান দেওয়া হয়েছে, ইন তারেক রহমান উই ট্রাস্ট। জাস্ট 1 মিনিটে শেষ করব। এটা দেখবেন কালকে
জামাত এবং বিএনপি যারা মানে জামাত এবং ওই চরমোনাই যারা পীর সাহেব যারা ইসলামপন্থী তারা বলবে এইটা একটা শিরক করা হয়েছে। শিরক করা হয়েছে এই কারণে যে ইন তারেক রহমান উই ট্রাস্ট এই শব্দটা কেন শিরক করা হয়েছে? আমরা যেভাবে আরবিতে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার যে ব্যাকরণগত আরবিতে অর্থ ইংরেজিতে অর্থটা ঠিক সেম, যেটা ডলারের গায়ে লেখা আছে ইন গড উই ট্রাস্ট, আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি। তো ইন গড উই ট্রাস্ট যেটা মার্কিন ডলারের উপর লেখা আছে ঠিক সেম শব্দটা কপি করে এই যে বিএনপির অপদার্থ কতগুলো লোক আছে যাদের কোনো ভাষা জ্ঞান নাই সেটা ইংরেজিতে তারা প্রকাশ করেছে ইন তারেক রহমান উই ট্রাস্ট। এটাকে বলবে প্রথমত এটা শিরক। আর ব্যাকরণগতভাবে যদি আসেন, ট্রাস্ট হলো এমন একটা জিনিস যা দেখা যায় না, যা ছোঁয়া যায় না, যা ধরা যায় না, যা পাওয়া যায় না, এটাতেই মানুষ ট্রাস্ট করে। আর বাকি যেটা আছে নির্ভরতা যেটা আছে সেটা হলো কনফিডেন্ট উই আর কনফিডেন্ট বা উই আর কনফিডেন্ট। তো এই যে আমরা আল্লাহকে ট্রাস্ট করি, আমরা ফেরেশতাকে ট্রাস্ট করি, আমরা তাদেরকে দেখি না, এটি নির্মাণের রঙ্গ। তো তারেক রহমান একজন জীবন্ত মানুষ, বাংলাদেশে আসবেন, আমাদের মধ্যে থাকবেন, তাকে আমার বিশ্বাস করার কি আছে, ট্রাস্ট করার কি আছে? তো এই যে ইংরেজি শব্দগুলো ব্যবহার করছে এইগুলো আলটিমেটলি মানে প্রতিপক্ষ যারা তারা তো মেটিকুলাসলি এদেরকে উত্তেজিত করছে, কিন্তু এদের হাতে একটার পর একটা অস্ত্র তুলে দিচ্ছে বিএনপি। এবং এই যে রাজনৈতিক অসমতা, অস্থিরতা এবং যা কিছু হচ্ছে এটার ফলে কি হচ্ছে, পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং আমরা আজকে জানি না কালকে কি হবে। তাহলে রাজনীতিতে স্বস্তি ফিরবে কিভাবে? রাজনীতিতে স্বস্তি ফেরার আপাতত কোনো সম্ভাবনা নাই। এর কারণ হলো যে সম্ভাবনাটা আমাদের ছিল 2024 সন পর্যন্ত, ঠিক সেই সম্ভাবনাটা আমাদের যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আমরা কাজে লাগাতে পারি না। আপনি ধরেন এনসিপি, আমি এই দলটার কখনো প্রশংসা করিনি, কিন্তু তরুণদের একটা দল, আপনি গত 11 মাসে অন্ততপক্ষে 12 থেকে 14 জন তরুণদের নাম বলতে পারবেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তাদের নাম চলে আসছে। আপনি যদি নাহিদ ধরেন, সার্জিদ ধরেন, তারপরে আপনি পাটোয়ারি ধরেন, নাসিরউদ্দিন পাটোয়ারি ধরেন, তাসনিম জারা ধরেন, তাসনুবা, ডাক্তার তাসনুবার নাম ধরেন, এরকম অন্তত পক্ষে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া বলেন, মাহফুজ বলেন, সারা বাংলাদেশে অন্তত 20 থেকে 25 জন তরুণদের নাম 11 মাসে তাদের নাম ছড়িয়ে পড়েছে। এই 11 মাসে ওদের সমবয়সী আপনি জামাতের 20 জন লোকের নাম বলেন তো, বলতে পারবেন না। বিএনপির 20 জন লোকের নাম বলেন তো, পারবেন না। তারপরে আওয়ামী লীগের 20 জন ওদের সমবয়সী, মানে বিটুইন 30 to 40, 20 জনের নাম বলতে পারবেন না। ছড়িয়ে গেছে, কিন্তু তরুণরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন আমাদের দেখিয়েছিল সেখানে আমরা কেন হোঁচট খেলাম? তারা এখনো কোনো স্বপ্ন আপনাদেরকে দেখায়নি, তারা কিছু একটা করার চেষ্টা করছে, তারা একটা কিছু করার চেষ্টা করছে। আর আমরা যারা গতানুগতিক রাজনীতি করছি, আমরা এখানে এমন কতগুলো কমপ্লেক্স তৈরি করে ফেলেছি, আমরাও আমাদের কাজটা করতে পারি নাই আর তাদেরকেও তাদের কাজটা করতে আমরা দেইনি। মাঝামাঝি একটা জায়গাতে আমরা করছি কি, নিজেরা ধাক্কাধাক্কি করে ওদেরকে ছোট করতে গিয়ে নিজেরা ছোট হচ্ছি, ওদেরকে বড় করতে গিয়ে নিজেরা ছোট হচ্ছি। মানে একটা ব্যাপার চিন্তা করেন যে এখন সার্জিস সরাসরি তারেক রহমান সাহেবের কে উনি সমালোচনা করছেন, আর সামাজিক মাধ্যমগুলো বলতেছে এই জাতির জন্য কার বেশি অবদান, সার্জিসের অবদান বেশি না তারেক রহমানের অবদান বেশি? বিতর্কটা কোন জায়গায় চলে গেছে বোঝার চেষ্টা করুন। বুয়েটের মতো জায়গাতে তারেক রহমান সাহেবকে নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, চরমোনাই পীর সাহেব বিএনপি নিয়ে তারেক রহমান সাহেবকে নিয়ে যে মানে ন্যারেটিভগুলো তৈরি করে ফেলেছে, এগুলো তো আসলে আমাদের দুর্বলতা, রাজনীতিবিদদের দুর্বলতা। আমাদের মধ্যে তো 11 মাস আগে সম্পর্ক ছিল না। গত 11 মাস আগে জামাতের সাথে, চরমোনাইয়ের সাথে বিএনপি তো এরকম সম্পর্ক ছিল না। হঠাৎ করে এই জিনিসটা হলো কি? এক হাতে কি তালি বাজে? এক হাতে তালি বাজে না। নিঃসন্দেহে এখানে আমাদের মেজর কতগুলো ভুল হয়ে গেছে। সেই ভুলগুলো যদি আমরা সংশোধন করতে পারি, সরি বলতে পারি এবং একে অপরকে ক্ষমা করে দিতে পারি, ওনলি ইন দ্যাট কেস আমরা একটা ট্র্যাকে আসতে পারবো। এর আগে ঐক্যের এই দোলাচলে নতুন রাজনৈতিক মেরুকরণের কোনো আভাস পাচ্ছেন কি? এখানে রাজনীতির কোনো মেরুকরণ নেই। এখন যে জিনিসটা হয়ে গেছে, এই পুরো জিনিসটা হয়ে গেছে হলো একে অপরকে পরাজিত করার, একে অপরকে বঞ্চিত করার। ওই যেমন একজনের লাশের উপর উঠে আর একজন উল্লাস প্রকাশ করেছে, ওভাবে একটি রাজনৈতিক দলকে একেবারে কবর দিয়ে অন্য একটি রাজনৈতিক দল সেখানে বিজয় উল্লাস করতে চাচ্ছে। সো ইটস নট এ পলিটিক্স, এটা পলিটিক্স নয়, এটা
ব্যতিক্রম কিছু একটা ডিফারেন্ট কিছু একটা, যে কিনা পুরো দেশটাকে একটা মানে হ্যামিলনের বাঁশিওয়ালা যেভাবে ইঁদুরগুলোকে টেনে টেনে একেবারে নদীতে ফেলে দেওয়ার জন্য যেভাবে বাঁশি বাজিয়ে নিয়ে যাচ্ছিল, ঠিক ওই রকম একটা পরিস্থিতি। আমরা কেন জানি পুরো দেশ জাতি সবাই সর্বনাশের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড বেগে দৌড়াচ্ছি। একবারও ভাবছি না যে কেন করছি, কী কারণে করছি, কার জন্য করছি, এবং আলটিমেটলি এই সমস্ত কর্মের ফলাফল কি হবে।